ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন সারা দুনিয়ায় মাতবরি করে বেড়াইতেছে, বড় সভ্যতা। তো তারা যখন স্বাধীন হয়েছে, তাদের ফাউন্ডিং ফাদার্স যারা ছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যারা লিখছে, তাদের তখনকার সময় লেখালেখি যদি আমরা ফলো করি তাহলে গ্রেটনেস আমরা দেখব। আমেরিকা স্বাধীন হয়েছে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে, এবং যারা যুদ্ধ করছে তারাও ব্রিটিশ বর্ন পিপল, তারা ব্রিটেন থেকে এখানে আসছে, এলিট পিপল ছিল। কিন্তু একটা সার্টেন টাইমে ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল তাদের ইন্টারেস্টের সাথে তাদের ওন ইন্টারেস্ট কনফ্লিক্ট করছে। এই যুদ্ধের পরে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিল জর্জ ওয়াশিংটন, এবং উনি রেভলিউশনারি আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন। ওই সময় যারা পলিটিশিয়ান ছিলেন তাদের মধ্যে উনি খুবই রেসপেক্টেড ছিলেন। উনি প্রথমে ক্ষমতায় আসলেন, এক টার্ম ক্ষমতায় ছিলেন, তারপর আবার নির্বাচিত হইলেন, সেকেন্ড টার্ম ক্ষমতায় ছিলেন। সেকেন্ড টার্ম থাকার পরে উনি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। ওনাকে থার্ড টার্ম থাকার জন্য তার যারা ফেলো পলিটিশিয়ান ছিল তারা অনেক অনুরোধ করছেন, কিন্তু উনি থাকেন নাই। এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই পাওয়ারফুল এক্সাম্পল। ওই সময়ে সমসাময়িক যেটা পলিটিক্যাল কালচার ছিল সেটা তো ব্রিটেনের রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র তো যতক্ষণ লাইফ আছে ততক্ষণ উনি ক্ষমতায় থাকবেন, পারিবারিক থেকে। এই রাজতন্ত্রের এক্সাম্পল থাকার পরেও জর্জ ওয়াশিংটন এই যে এক্সট্রাঅর্ডিনারি ডিসিশন নিলেন যে আমি 2 টার্ম থাকার পরে থাকবো না, আর প্রয়োজন নাই, অন্য কেউ আসুক, পাওয়ার ট্রান্সফার হোক, এখানে অটোক্র্যাটিক এনভায়রনমেন্ট তৈরি না হোক। তখন কিন্তু কনস্টিটিউশনে এটা লেখা নাই যে একজন প্রেসিডেন্ট 2 টার্মের বেশি থাকতে পারবেন না, এটা কনস্টিটিউশনে লেখা নাই। উনি ওইটা নিজের থেকে করলেন। কেন করলেন? উনি এক্সাম্পল সেট করতে চাইছেন। এই যে এক্সাম্পল উনি সেট করলেন, এইটা আমেরিকাতে কনস্টিটিউশনে একজন প্রেসিডেন্ট 2 টার্মের বেশি থাকতে পারবেন না, এইটা করা হয়েছে অনেক পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। আমরা 1700 সালের কথা বলতেছি, যেমন জর্জ ওয়াশিংটন 1770-80 এই সময়টা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এর পরে এসে কনস্টিটিউশনে লেখা হয়েছে যে 2 টার্মের বেশি প্রেসিডেন্ট থাকবে না। কিন্তু এর আগ পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম বাদে আর কেউই 2 টার্মের বেশি থাকেন নাই। কেন থাকেন নাই? ওই এক্সাম্পল দ্বারা ইন্সপায়ার্ড হয়ে। কে করছেন এটা? জর্জ ওয়াশিংটন, এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য নেশন। তো এই যে কিছু কিছু ব্যক্তি ছোটোখাটো দলীয় স্বার্থ, ছোটোখাটো ব্যক্তিগত স্বার্থ, নিজের অল্প কিছু পাওয়ার লোভ, এই জিনিসগুলো অতিক্রম করে তার চাইতে উপরে উঠে দেশ এবং জাতিকে নেতৃত্ব দিতে পারেন, এক্সাম্পল সেট করতে পারেন, এই রকম ডিফাইনিং মোমেন্ট যখন কোনো জাতির জীবনে আসে তখন এই জাতি উন্নত হয়। এবং হিস্টোরিক্যালি বিভিন্ন দেশের দিকে যদি আমরা তাকাই, একটা জাতির তার কন্ডিশন ক্রস করে এক্সট্রাঅর্ডিনারি জায়গায় যাইতে অনেক সময় লাগে না। এটা হয়তো 20 বছর টাইম লাগে, 15-20 বছর, 25 বছর, এর মধ্যে একটা জাতি তার অবস্থা পরিবর্তন করে ফেলতে পারে। জাপানের হিস্ট্রির দিকে যদি আমরা তাকাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 20-25 বছরের মধ্যে দে কেম ব্যাক। আমরা যদি আমাদের এশিয়ার মধ্যে সিঙ্গাপুরকে দেখি, মালয়েশিয়াকে দেখি, প্রায় 15-20 বছরের একটা টাইম স্প্যানের মধ্য দিয়ে তারা এক্সট্রাঅর্ডিনারি ডেভেলপমেন্ট করছে। আমি এক্সাম্পলটা এই জন্য আনতেছি যে আজকে বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম রাস্তায় দাঁড়াইয়া একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থাকে পতনের দ্বারে নিয়ে একটা ডিফাইনিং মোমেন্ট তৈরি করছে আমাদের জাতির জন্য। এই ডিফাইনিং মোমেন্টটাকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি এবং কাজে লাগাইতে পারি, তাইলে একটা অল্প সময়ের মধ্যে এটা আমাদের জন্য সম্ভব যে আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হব। আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেব, আমরা এশিয়াকে নেতৃত্ব দেব, আমরা বিশ্বকে নেতৃত্ব দেব। এটা পসিবল, এটা সম্ভব। এই ইয়াং জেনারেশনের সাথে যদি একটা দেশকে ভালোবাসবে, দলীয় এবং ব্যক্তিগত স্বার্থের উপরে উঠবে, এরকম একটা কম্পিটেন্ট পলিটিক্যাল লিডারশিপ যদি আমাদের থাকে। তো এই কারণে আজকের এই মোমেন্টটাকে আমাদের সবাইকে সিরিয়াসলি নিতে হবে। আমাদের এখন একটা বিশাল ইয়াং জেনারেশন আছে, এই জেনারেশনকে সামনে রেখে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। তো কিছু কাজ আছে যেগুলো পলিটিক্যাল রিফরমেশন সিনিয়ররা করবে, পলিটিক্যাল লিডারশিপটা করবে। আমাদের কাজ কি? ইয়াংদের কাজ কি? আমাদের দিক থেকে কয়েকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটি। দেখো, একটা জাতি যদি তার নিজেকে বিশ্বাস না করে যে না আমরা সবাই মিলে একটা জাতি, তাইলে এই জাতি উন্নতির পথে হাঁটতে পারবে না।